হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিস্টার রাইডার। তা আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, আজকে ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে এখনই বুঝে গেছো যে হোয়াট টু চুজ অ্যান্ড হাউ টু চুজ এ প্রপার হেলমেট। তা হ্যাঁ, ঠিকই ধরেছে বন্ধুরা, মোটো ব্লগিং হোক, বাইক রাইডিং হোক, সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের প্রোটেকশান দেওয়া, সেটা হচ্ছে হেড প্রোটেকশান। বাইককে আমরা সকলেই ভালোবাসি, বাইকের আমরা যত্ন নিই, বাইককে আমরা খুবই ভালোভাবে চালাই যাতে বাইকের কোনো ক্ষতি না হয় সেই জিনিসটা মনে রাখি। কিন্তু তার থেকেও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের শরীর, আর তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আমাদের মাথা। তাই আমাদের মাথাটাকে প্রোটেকশন করার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আর সেটা প্রোটেক্ট করতে গেলে বাইক রাইডিংয়ের সময় একটা ভালো হেলমেট খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে জেনে নেব কিছু খুঁটিনাটি জিনিস হেলমেটের সম্বন্ধে, হেলমেটের ইনডেপথ সম্বন্ধে ডিটেলস আমরা জানবো। হেলমেট কী করে কেনার সময় কী কী জিনিসগুলো দেখা উচিত, ভালো হেলমেট চয়েস করার সময় কী কী জিনিসগুলো চয়েস করতে হবে, সেই জিনিসটা আলোচনার জন্য আজকে এই ভিডিওটা। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তোমাদের জন্য এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এতে অনেক হেল্প হবে। সাবস্ক্রিপশান না হলে আমরা পরবর্তীকালে ভিডিও করতে একটু অসুবিধা হবে। মোটিভেশনটাই আসল, কিন্তু টাকা পয়সাটা নয়। মোটিভেশন পেলে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই জানবে যে বিভিন্ন ধরনের হেলমেট আমাদের মার্কেটে এখন পাওয়া যায়। কিছু হচ্ছে গিয়ে হাফ ফেস হেলমেট বলে, সেগুলো সম্ভবত এই শুধু মাথার ওপর পোর্শনটা প্রোটেকশান দেয়, আর সামনে একটা কাচের ভাইজার থাকে। এটা কোনো আইএসআই সার্টিফিকেশনও থাকে না, কোনো রকম প্রোটেকশান দেয় না এগুলো হেডে। এটাকে হেলমেটের পর্যায়ে ফেলা উচিত নয়, রাইডাররা কখনোই এটা রেকমেন্ড করে না। আর তারপর আসে হচ্ছে কি ওপেন ফেস হেলমেট। ওপেন ফেস হেলমেটে মাথার পেছনটা অবধি তোমার থাকে, প্রোটেকশানটা থাকে, আর আইএসআই সার্টিফিকেটও থাকে সেই হেলমেটগুলো, আর সামনে কাচের একটা ভাইজার থাকে, আর সামনে মুখের মধ্যে কোনো প্রোটেকশান থাকে না, এক্সট্রা প্রোটেকশান। হ্যাঁ, এবার অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ ইম্প্যাক্টটা মাথার পেছনেই হয়, তাই এই হেলমেটটা মাথার পেছনটা প্রোটেক্ট করে বলে এর আইএসআই সার্টিফিকেশনও পেয়ে যায়। কিন্তু সামনে শুধু ভাইজার থাকে, সামনে যদি ইম্প্যাক্ট হয়, সামনে কলিশন হলে এই হেলমেটে একটু প্রোটেকশান দেওয়ার ক্ষমতা থাকে না, তাই রাইডাররা এই হেলমেটটাও রেকমেন্ড করে না। মিনিমাম যদি একটা হেলমেটকে হেলমেটের মতন ধরা যেতে পারে শুধুমাত্র ফুল ফেস হেলমেটকে, যেখানে পুরো মুখের সামনে অবধি প্রোটেকশান থাকে, কাঁচের ভাইজার থাকে, আর পুরো পেছনটা পুরো কভার থাকে। এগুলো আইএসআই সার্টিফিকেশান থাকে, আইএসআই 4151। আর তারপরে আসে হচ্ছে মডিউলার হেলমেট, যেগুলো ফুল ফেস হেলমেট হয়, কিন্তু এখান থেকে একটা সুইচ দিয়ে খোলা যায়, খোলা বন্ধ করা যায়। এটা ব্যবহারে অনেক সুবিধা রয়েছে। কথা বলতে গেলে, ফোন ইউজ করতে গেলে, জল টল খেতে গেলে হেলমেট পুরো না খুলেই এটাকে ইউজ করা যায়। কিন্তু এটা একটা ড্রব্যাকও রয়েছে, এটা ফুল ফেস হেলমেটের মতন অতটা প্রোটেকশান দেয় না। সামনে কলিশন হলে বাঁচিয়ে দেবে কিছুটা মুখের সামনে, কিন্তু এটা লেখাই থাকে যে প্রোভাইড নো এক্সট্রা প্রোটেকশান টু ইয়োর চিন, মানে এটা খুলেও যেতে পারে যদি অ্যাক্সিডেন্টের সময় হয়। তারপর আছে হচ্ছে তোমার অফরোড হেলমেট। অফরোড হেলমেটগুলো কিছুটা লম্বাটে হয়, এখানে হাওয়া আর কাদা যাতে ধুলো যাতে সাইড দিয়ে কেটে বেরিয়ে যেতে পারে, তার জন্য এরকম একটুখানি সাইড মতন থাকে, সামনে ভাইজারটা একটু লম্বা হয়। কেননা অফরোড হেলমেটে অনেক স্ট্রাগল করে বাইক চালাতে হয় অফরোডিংয়ে, তাই জন্য একটু অক্সিজেনের পরিমাণ বেশি লাগে। তাই এরকম ফুল ফেস হেলমেটগুলো একটু চাপা হয় বলে অক্সিজেনটা ভেতরে কম থাকে, তাই জন্য একটু সামনেটা একটু এগোনো থাকে অফরোড হেলমেটে, যাতে ভেতরে একটুখানি উইন্ড স্পেসটা বেশি থাকে, ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। আর এখন আরেক ধরনের হেলমেট পাওয়া যাচ্ছে, যেটাকে ডুয়াল স্পোর্ট হেলমেট বলে। এটা স্পোর্টেও ইউজ করা যায়, মানে লং রাইড বলো, স্পোর্ট বলো, এছাড়া অফরোডে ইউজ করা যায়। এই ডুয়াল স্পোর্ট হেলমেটগুলো এখন বেরিয়েছে, বেশ দাম এগুলো 5-6 হাজার টাকা মিনিমাম এগুলো প্রাইসিং আছে, আর সমস্ত সার্টিফিকেশনে থাকে। তাই এই হলো মোটামুটি তোমার বিভিন্ন ধরনের হেলমেটের ক্যারেক্টার্স। এবার চলো জেনে নিই বিভিন্ন ধরনের সার্টিফিকেশন অফ হেলমেট। প্রধান মান্যতা আমাদের ইন্ডিয়াতে মান্যতা হচ্ছে, প্রধান মান্যতা যেটা থাকতেই হয় সেটা হচ্ছে তোমার আইএসআই মার্ক। আইএসআই যে 4151টা রয়েছে, এই মার্কটা হচ্ছে সমস্ত হেলমেটের পেছনে থাকে, আর এই মার্কটা থাকলে কিন্তু ট্রাফিক পুলিশ তোমাদেরকে কেস দেবে না। তুমি যেই হেলমেটটা ইউজ করবে তার মধ্যে যেন মিনিমাম আইএসআই 4151টা থাকে। এরপরে কিছু কিছু সার্টিফিকেশান রয়েছে বিভিন্ন দেশের, যেগুলো আমাদের দেশেও এখন ইউজ করা হচ্ছে, যেরকম ডট সার্টিফিকেশান রয়েছে। ডটটা ইউএসের সার্টিফিকেশান লেভেল। ইসিই সার্টিফিকেশান রয়েছে, এখন লেটেস্ট চলছে ইসিই 22.6। 22.5 ইসিইউটাও যথেষ্ট ভালো, এখন লেটেস্ট হচ্ছে ইসিই 22.6। এটা হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে এদের
হেলমেটের মান্যতা। আর একটা সিসিসি বলে একটা মান্যতা রয়েছে সার্টিফিকেশান, এটা চায়নার সার্টিফিকেশান, চায়নার মানে হেড প্রোটেক্টিভ টেকনোলজির যে সার্টিফিকেশান লাগে হেলমেটে, সেখানে সিসিসি ইউজ করে। আমাদের এখানে যে হেলমেটগুলো ইউজ হয়, ভালো হেলমেট, রাইডিং হেলমেট বলো, একটু ভালো হেলমেট বলো, সেগুলোতে আইএসআই থাকে, তার সাথে ডট থাকে, আর একটু ভালো হলে সেটা ইসিই সার্টিফিকেশনও থাকে। তো এই তিনটে সার্টিফিকেশন থাকলে তোমরা এই হেলমেটগুলোকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। বেশ ভালো ধরনের অ্যাক্সিডেন্ট যদি ঠাকুর না করুক হয়, তবুও এটা আর কি তোমাকে মাথাটাকে অ্যাটলিস্ট সেটা প্রোটেকশন দিয়ে দেবে, এইটুকুনি গ্যারেন্টি রাখে। তার জন্য এই প্রোটেকশন, এই যে মান্যতা সার্টিফিকেশন অফ হেলমেট, এটা কেনার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এটা আইএসআই মিনিমাম, তার সাথে ডট আছে নাকি, আর তার সাথে ইসিই 22.6 আছে নাকি। যদি থাকে তাহলে বুঝবে যে হেলমেটটা খুবই পোক্ত এবং তোমাকে সম্পূর্ণ প্রোটেকশান দিয়ে দেবে যে কোনো ধরনের খারাপ সিচুয়েশনের এগেনস্ট। এবার একটু জেনে নিই যে আমরা যখন হেলমেট কিনতে যাব, স্পেশালি যখন রাইডিংয়ের জন্য একটা ভালো হেলমেট কিনতে যাব, কি কি জিনিস আমরা সেই হেলমেটটার মধ্যে লক্ষ্য করব। একটা তো হয়েই গেল যে সার্টিফিকেশান, যে এটা যেন আইএসআই প্লাস ডট প্লাস ইসিই 22.6 সার্টিফিকেশান থাকে, তাহলে আমরা নিশ্চিত হেলমেটটা নিতে পারবো। আরেকটা, হ্যাঁ বলতে পারো, একটু লুকসটাও দেখার দরকার আছে। অনেকে জ্যাকেটের সাথে ম্যাচিং করে বা বাইকের সাথে ম্যাচিং করে হেলমেট নেয়, যদি এটার কোনো প্রয়োজন নেই, তবুও পাইলে দর্শনধারী ফির গুণ বিচারি, তা এটা তোমরা করতেও পারো, এটা ম্যাচিং করে সবাই কেনে, আমিও অনেক সময় কেনার চেষ্টা করি যে যেন একটা ম্যাচিং হয়। যাই হোক, এটা কোনো প্রোটেকশানের কোনো ভূমিকা নেই, কিন্তু দেখতে ভালো লাগে, নিজেরও ভালো লাগে, অন্যরা যখন দেখবে তখনও এটা ভালো লাগে। তাই এটা একটা ক্রাইটেরিয়া হলো। আর তার সাথে দেখবে যে ভাইজার যেটা রয়েছে, সামনে যে কাঁচটা রয়েছে, সেইটা কী কাজ রয়েছে। সেটা হয় ক্লিয়ার ভিশন হয়, অনেক সময় স্মোকি ভিশন হয়। তোমার যদি দিনের বেলায় বেশি চালানোর দরকার থাকে তাহলে তুমি স্মোকি ভিশন নিতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করি ক্লিয়ার ভিশন ভাইজারগুলোই। তার কারণ হচ্ছে তোমার ক্লিয়ার ভিশনে দিনের বেলাও তুমি চালাতে পারছো, রাত্রেবেলাও ওই সেম ভাইজারেই তুমি রাইড করতে পারো। দেখো, রাইড তো দিনের বেলায় শেষ হয়ে যাবে এরকম হয় না, অনেক সময় এটা রাত অবধি কন্টিনিউ করতে হয়। যদি তাহলে স্মোকি ভাইজার থাকে, তাহলে রাত্রিবেলা সেটা নামিয়ে কিন্তু চালানো যায়, মানে স্পেশালি হাইওয়ে কিংবা অন্ধকার রাস্তায় কিন্তু অতটা বোঝা যাবে না, অসুবিধা হবে চালাতে। তার জন্য ক্লিয়ার ভিশনটাই দরকার। আর তার সাথে দেখবে যে দেখবে ভাইজারদের মধ্যে এরকম একটা ছোট পট্টির মতন জিনিস লাগানো থাকে, এটাকে অ্যান্টি ফগ বলে বা পিনলক বলে। পিনলক টেকনোলজিটা হচ্ছে যে ভাইজারের যে ফাইবার বা কাঁচ, তার ভেতর দিয়ে আরেকটা ফাইবার বা কাঁচে একটা প্রলেপ থাকে, যেটা দুটো পিন থাকে, এখানেও সেই পিনের মধ্যে আটকানো থাকে, এবং ওই যে পট্টিটা রয়েছে তার চারপাশ দিয়ে একটা জেলের মতন অংশ, যেটা মেন ভাইজারের কাঁচের মধ্যে সেটে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দুটো ভাইজারের কাঁচ আর পিনলকের যে কাঁচ, তার মধ্যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটার মধ্যে এয়ার থাকে। এবার সেই এয়ার একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে থাকে। এবার এটা অ্যান্টিফগের কাজ করে কি করে, এবার যখন ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচারে পার্থক্য হয়, বিশেষ করে যখন বৃষ্টি হয়, কিংবা তুমি শীতকালে যখন যাচ্ছ, বাইরে ঠান্ডা, ভেতরে মুখের নিঃশ্বাসের থেকে গরমটা বেরোচ্ছে, কিংবা কোনো পাহাড়ের জায়গায় গেছো, ভেতরে এমনি নর্মাল টেম্পারেচার কিন্তু বাইরে অনেকটা ঠান্ডা, তখন হেলমেটের কাঁচে কিন্তু বন্ধুরা ফগ তৈরি হয়ে যায়। আর এই ফগটা তৈরি হয়ে গেলে কাঁচটাকে নামিয়ে রেখে কিন্তু চালানো যায় না, ভাইজারটাকে তখন তুলে দিতে হয়। আর তখন হাওয়া লাগে, ঠান্ডা হাওয়া হলে আরোই অসুবিধা হয়। বর্ষার সময় বৃষ্টির জলগুলো মুখে লাগে, তার ফলে বৃষ্টির জল ঢুকে যায়, ফলে কমফর্টেবলি আমরা চালাতে পারি না। তাই হেলমেটে পিন লক আছে নাকি এটা দেখে নেবে। পিন লক থাকলে যে কোনো ওয়েদারে, যে কোনো সিচুয়েশানে তোমরা ভালো করে বাইকটা চালাতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি কি জিনিস দেখার আছে, আর সেটা হচ্ছে তোমার পেছনে ভেতরে প্যাডিংটা কীরকম আছে সেটা দেখতে হবে, কারণ প্যাডিংটা খুবই ইম্পর্টেন্ট। মাথায় পরে দেখে নিতে হবে যে কমফর্টেবল নাকি, কতটা ভালো অ্যাডজাস্ট হচ্ছে আমাদের হেড শেপের সাথে, সেই জিনিসটা দেখে নিতে হবে। নরম আছে নাকি, পেছনে রিফ্লেক্টার আছে নাকি সেটা দেখে নিতে হবে। হেলমেটের পেছনে রিফ্লেক্টার থাকলে পেছনে গাড়ির ভিজিবিলিটিতে সুবিধা হয়, রিফ্লেক্টার আছে নাকি দেখে নিতে হবে। আর দেখে নিতে হবে যে হেলমেটটার যে শেলটা, সেটা কী শেলের ওপর, তো ওটা এবিএস টেকনোলজি এখন শেলগুলো বেরিয়েছে, এগুলো খুবই উন্নত আর প্রোটেকশান দেয় হেলমেটে। তাই দেখতে পারো তোমরা এবিএস টেকনোলজি শেল রয়েছে নাকি। কার্বন ফাইবারেরও শেল হয়, বাট কার্বন ফাইবারটা অনেকটাই দামি,
অতটা অ্যাফোর্ড করাটাও মুশকিল আছে, তাই জন্য এবিএসের শেল হলেই হবে। ভেতরে যে থার্মোকলের মতন জিনিসটা থাকে সেটা আসল হেডটা প্রোটেকশান দেয়, সেই জিনিসটা ভালো লেভেলে কিনা দেখে নিতে হবে। আর আরেকটা জিনিস দেখতে হবে হেলমেটের লকিং টেকনোলজি। বেশিরভাগ হেলমেট আমরা যেগুলো ইউজ করি সেই হেলমেটগুলোতে কুইক রিলিজ মেকানিজম থাকে, এরকম একটা ক্লিপের মতন থাকে, এর ভেতর দিয়ে ঢুকে দিয়ে কাট 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 করে আটকে যায়, লক হয়ে গেল, আবার একটা দড়ি মতন টানলে সেটা আবার খুলে বেরিয়ে আসে তাড়াতাড়ি রিলিজ করার জন্য। তাই এটাও ঠিক আছে, এটাও হেলমেটে ভালো প্রোটেকশানই দেয়, কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে কিংবা একটু ভালো হেলমেটে দেখবে তোমরা ডবল ডি টেকনোলজির স্ট্র্যাপিং ইউজ হয়। এখানে দুটো ডি এর মতন বাকল থাকে, তার মধ্যে দিয়ে একটা ফিতে একটার ভেতর দিয়ে গিয়ে আর একটার ভেতর দিয়ে বেরিয়ে চলে আসে। এই যে স্ট্রিপটা আটকানো যে টেকনোলজিটা ডাবল ডি টেকনোলজি বলে, এটা কিন্তু খুবই ভালো এবং খুব প্রোটেকশান দেয়। যে কোনো রকম অ্যাক্সিডেন্টে এটা কিন্তু খুলে যায় না, হেডটাকে মানে হেলমেটটা মাথার মধ্যে একদম আটকে রাখতে সাহায্য করে। তাই তোমরা এটাও দেখে নেবে যে হেলমেটে যাতে ডাবল ডি টেকনোলজিটা থাকে। এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে হেলমেট তোমরা কখন কিনবে। যখন তোমাদের নতুন হেলমেটের প্রয়োজন হবে তখন হেলমেট কিনবে। আরও একটা কারণে কিন্তু হেলমেট তোমাদের কিনতে হবে, সেটা হচ্ছে কি এক্সপায়ারি অফ হেলমেট। হ্যাঁ বন্ধুরা, হেলমেটেরও একটা এক্সপায়ারি ডেট আছে। সাধারণত সমস্ত হেলমেটের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে তার 5 বছর অবধি তার এক্সপায়ারি ডেট থাকে। তাই 5 বছর পুরনো হয়ে গেলে কিন্তু হেলমেটটা সেই নতুন হেলমেটের মতন হেড প্রোটেকশন আমাদের দেয় না। তার ফলে 5 বছর যদি পুরনো হয়ে যায় তোমাদের হেলমেট, তাহলে সেটাকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা তোমরা করবে। যতই হেলমেট তুমি না পরো, নতুন অবস্থায় থাকুক, রেখে দাও, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে 5 বছর পর কিন্তু সেই তার যে এফিসিয়েন্সি, তার যে হেড প্রোটেকশন ক্যাপাবিলিটি, সেটা আস্তে আস্তে কমে যায়। তাই চেষ্টা করতে হবে নতুন হেলমেটটাকে আপডেট করে নিতে কিংবা চেঞ্জ করে নিতে। তা এটা একটু খেয়াল রেখো হেলমেটের এক্সপায়ারিটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে হেলমেটের ক্লিনিং। হেলমেটটা মাথার মধ্যে থাকে, খুবই সেন্সিটিভ একটা পার্টসের মধ্যে থাকে, নাক মুখ চোখ সব কিছুকে ঢেকে রাখে। তাই হেলমেট যদি ডার্টি হয় তাহলে কিন্তু সেটাকে কমফোর্টেবলি ইউজ করা যায় না। হ্যাঁ, এখনকার হেলমেটগুলো অনেক উন্নত হয়ে গেছে, যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল ফ্যাব্রিক ওরা ইউজ করছে, তার ফলে ভেতরে গন্ধ কিংবা মাইক্রোবিয়াল গ্রোথটা কম হয়। কিন্তু তবুও বর্ষাকালে, স্পেশালি হিউমিড ওয়েদারে বর্ষাকালে ওর মধ্যে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার পপুলেশন বেড়ে যায়, তার ফলে একটা বাজে গন্ধ হয়, আর তখন কিন্তু হেলমেটটা ঠিক করে ইউজ করা যায় না। তাই হেলমেটটাকে ক্লিন করে ইউজ করাটাই উচিত। হ্যাঁ, এখন হেলমেটগুলোতে সবই রিমুভেবল প্যাডিং রয়েছে, সেই প্যাডগুলো রিমুভ করা যায় এবং শ্যাম্পুতে কিংবা ইজিতে কেচে শুকিয়ে সেটা আবার ইনস্টল করলে কিন্তু হেলমেটের সমস্ত গন্ধ চলে যায়, পরিষ্কার হয়ে যায় হেলমেটটা। আরও এক ধরনের এরকম কতগুলো স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেগুলো হেলমেটের মধ্যে ফোমের মতন স্প্রে করে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সেটা পুছে নিলে আবার হেলমেটটা ক্লিন হয়ে যায়। তাই হেলমেটটা যাতে ক্লিন করে আমরা ইউজ করি এটা একটু খেয়াল রাখতে হবে, কেননা খুবই সেন্সিটিভ জায়গায় ইউজ হয় হেলমেটটা, তার ফলে ক্লিন না করে ইউজ করলে কিন্তু আমাদের অনেক ডিজিজও হতে পারে। এটা একটু খেয়াল রাখা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হেলমেটের খুঁটিনাটি অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। কী ধরনের হেলমেট, কী কী ক্যারেক্টারিস্টিক দেখা উচিত হেলমেট কেনার সময়, কত ধরনের হেলমেট হয়, কীরকমভাবে মেনটেন করা উচিত হেলমেটটা। তা আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে হেলমেট কিনতে কিংবা হেলমেট মেনটেন করতে গেলে যে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমি যেগুলো মনে রাখি, আমি যেগুলো করি, সেগুলো এখানে আলোচনা করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতে তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অনেক হেল্প হবে, আমি অনেক মোটিভেশন পাবো, চ্যানেলটাকে বড় করতে অনেক সুবিধা হবে। তা এই বলেই ভিডিওটা এন্ড করব, কিন্তু এন্ড করার আগে একটা পয়েন্ট আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমরা বড়রা তো হেলমেট পরি, সবাই পরে যায়, কিন্তু রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যখন ছোট বাচ্চারা বাইকে করে যাচ্ছে তাদেরকে বাবা মারা হেলমেট পরায় না। নিজেদের মাথায় হেলমেট রয়েছে কিন্তু বাচ্চাদের মাথায় হেলমেট পরাচ্ছে না। এইটা খুবই খারাপ জিনিস। এটা কলকাতা ট্রাফিক পুলিশের একটা সুন্দর লাইন ছিল, সেটা হচ্ছে বাবার মাথা অনেক দামি, বাবার মাথা ঢাকা, আমার মাথার নেই কোনো দাম, তাই আমার মাথা ফাঁকা। এটা খুবই সেন্সিটিভ একটা লাইন, যেটা হচ্ছে যে আপনি পড়েছেন পুলিশের ভয় আর হেলমেট দিয়েছেন, বাচ্চার মাথায় হেলমেট নেই, পুলিশ ধরবে না, এই ভয়তে বাচ্চার মাথায় হেলমেট দিচ্ছেন। কিন্তু হেলমেটটার ইউজ করার আসল কারণ তো পুলিশের কিংবা ফাইনের থেকে বাঁচা নয়, আমাদের মাথাটাকে রক্ষা করা, আমাদের পরিবারের সকলের আর কি সেফ রাখা। তার জন্য যখন বাচ্চাদেরকে বাইকে নিয়ে যাবেন চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাদের হেলমেট পরাতে, এবং বড়দের হেলমেট বাচ্চাদেরকে পরাবেন না, ওদের নেকে স্ট্রেন পড়বে। বাচ্চাদের জন্য আলাদা হেলমেট হয় ছোট, তাদের সাইজ অনুযায়ী হেলমেট কিনে হেলমেট পরাবেন।
অবশ্যই এটা করবেন। এই বলেই ভিডিওটা আজকে শেষ করছি। যাকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই, টাটা।